गुड मर्निंग स्टूडेंट हमारे यूट्यूब चैनले तुम्हारे सबाइके स्वागत। हमारे এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য হলো প্রতিটি ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টার যে ফর্মুলাগুলো ইউজ হয়েছে সেগুলোকে খুব ভালোভাবে এখানে ডেসক্রাইব করা এবং অনুশীলনীর প্রতিটি অঙ্ককে আমি এখানে সলভ করে দেখাবো, যাতে করে তোমরা পরীক্ষার হলে যদি কোনো আনকমন অঙ্ক পাও সেগুলো যাতে ছেড়ে না আসতে হয়, সেগুলো তোমরা খুব সহজেই পরীক্ষার হলে সলভ করতে পারো। তার জন্য বিভিন্ন যে সমস্ত জিনিস তোমাদের জানা দরকার একটা চ্যাপ্টার সম্বন্ধে সেগুলো সব কিছু এখানে আমি বলার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ 1.1 পূর্বপাঠ অনুশীলনী এখানে করব। তো পূর্বপাঠ নাম শুনেই তোমরা বুঝতে পেরেছো ক্লাস 7-এ তোমরা যে জিনিসগুলো পড়ে এসেছো সেগুলোই আরেকবার করে ঝালিয়ে নেওয়া। ক্লাস 7-এ তোমরা অনেক কিছু পড়েছো, কিন্তু সব কিছু এখানে দরকার নেই। কিছু কিছু জিনিস আবার ক্লাস 8-এ ওর এক্সটেনশন আছে, সেই জিনিসগুলো পূর্বপাঠের মাধ্যমে আমরা আরেকবার করে দেখে নেব কি ছিল এবং ক্লাস 8-এ সেগুলো আরও আমরা ডিপলি পড়ব। তো প্রথম চ্যাপ্টার 1.1 পড়তে গেলে তোমাদের দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। তো আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র এগুলো সবই একটা চতুর্ভুজের শ্রেণীবিভাগ। তোমরা জানো যে চতুর্ভুজ অনেক রকমের হতে পারে, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম এবং সামন্তরিক। তো এই প্রচুর রকমের চতুর্ভুজ হতে পারে, তার মধ্যে স্পেশাল কেস আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র, এই দুটোকে আমরা জানবো এবং তাদের যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা শিখে নেব, যাতে করে 1.1-এ আমাদের সুবিধা হয় এবং অঙ্কগুলো করতে কোনো অসুবিধা না হয়। তো চলো আমরা বোর্ডে গিয়ে একটা আয়তক্ষেত্রের ছবি এঁকে নিই। দেখো, আয়তক্ষেত্র মানে হচ্ছে বেসিক্যালি একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের প্রতিটি কোণ 90 ডিগ্রি। এই যে কোণগুলো আছে এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি প্রত্যেকটা কোণ, এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। দেখো, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, এই বাহুটার সাথে এই বাহুটা সমান এবং সমান্তরাল। তাহলে এই ফিগারটাকে আমি আয়তক্ষেত্র বলবো। তাহলে এখানে আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রর দুটো জিনিস আছে, সেটা হচ্ছে আমি যদি এটাকে একটা নাম দিয়ে দিই এ বি সি ডি, তাহলে এ বি হচ্ছে আমাদের একটা বাহু আয়তক্ষেত্র, এটাকে আমরা বলি দৈর্ঘ্য। আর এই যে বিসি বাহু এটাকে আমরা প্রস্থ বলি। তাহলে আয়তক্ষেত্রে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা প্রস্থ। তো এই দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে আমরা আয়তক্ষেত্রের ছবিটাও আঁকতে পারবো খুব সহজে, যেহেতু প্রতিটি কোণ আমার 90 ডিগ্রি। তো আয়তক্ষেত্রের ছবি আঁকতে কোনো অসুবিধা নেই। এবার আয়তক্ষেত্রের কিছু প্রপার্টি আমাদের জানতে হবে, মানে এই আয়তক্ষেত্রের পরিসীমা কি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি। তো পরিসীমা জিনিসটা কি? পরিসীমা মানে হচ্ছে সাপোজ তোমার বাড়িতে একটা বাগান আছে এবং বাগানটা হচ্ছে আয়তকার, মানে এইরকম শেপের বাগান। এবার সেই বাগানে ধরো তুমি একটা বেড়া দিয়ে ঘিরতে চাইছো, তার মানে কি আয়তক্ষেত্রের বাইরে বাইরে যা কাজ হবে বাউন্ডারিতে, মানে বাউন্ডারি দেবো একটা, তাহলে কি হবে এইখান থেকে এতটা একটা বাউন্ডারি লাগবে, এখান থেকে এতটা লাগবে, এখান থেকে এইটা আর এখান থেকে এইটা। তাহলে এই যে বাইরে বাইরে আমরা ঘুরে আসছি এইটা হচ্ছে পরিসীমা। মানে এই আয়তক্ষেত্রর এই যে 4টে লাইন এর দৈর্ঘ্য আমি যদি যোগ করি তাহলে সেটা আমি পরিসীমা পাবো। তাহলে পরিসীমার ফর্মুলাটা কি হচ্ছে? পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। একক মানে কি? এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ যে এককে দেয়া থাকবে এখানে এককের জায়গায় সেই জিনিসটা হবে, সেই রাশিটি হবে। অর্থাৎ যদি এখানে সেন্টিমিটারে দেয় তাহলে এখানে পরিসীমা আমার সেন্টিমিটারে আসবে, যদি এখানে মিটারে দেয় তাহলে এখানে মিটারে আসবে। এবার যদি দৈর্ঘ্য ধরো তোমাকে মিটারে দিয়েছে এবং প্রস্থ সেন্টিমিটারে দিয়েছে, তাহলে এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করতে পারবে না যতক্ষণ না তোমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোকে একই এককে না আনছো। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি মিটার আর সেন্টিমিটারে দেয় তাহলে তুমি যখন এই ফর্মুলাটা ইউজ করবে কি করবে? দৈর্ঘ্যকে তুমি হয় সেন্টিমিটারে নিয়ে যাবে, যে দুটোই সেন্টিমিটার হয়ে যাবে, তাহলে তোমার একক সেন্টিমিটার তখন তুমি যোগ করতে পারবে, অথবা দুটোকেই তুমি মিটারে নিয়ে এসো, দিয়ে এটাকে যোগ করো, 2 দিয়ে গুণ করো, তাহলে সেটা মিটার হবে, পরিসীমা বেরিয়ে যাবে। সিমিলারলি ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হবে বর্গ একক। মানে কি? এবার ক্ষেত্রফল জিনিসটা কি?
ক্ষেত্রফল মানে হচ্ছে আমার ধরো একটা আয়তাকার বাগান আছে, এই বাগানের মধ্যে আমি হয়তো চাষ করব, বা হয়তো আমার একটা আয়তাকার মেঝে আছে ঘরের মধ্যে, সেই মেঝেতে আমি একটা কার্পেট পাতবো। তাহলে কতটা বড় আমি কার্পেট আমি চয়েস করব, কতটা এরিয়া আমার রয়েছে, সেটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল মানে হচ্ছে এই ভেতরে যে যতটা অংশ রয়েছে আমার, সেইটাই হচ্ছে ক্ষেত্রফল। এবং ক্ষেত্রফলে যেহেতু গুণ হচ্ছে, এর দৈর্ঘ্য যদি মিটারে থাকে, প্রস্থ যদি মিটারে থাকে, তাহলে মিটার ইন্টু মিটার, তার মানে বর্গ মিটার। তো এই বর্গ একক কথাটা তোমাকে লিখতে হবে, বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, এইভাবে। এবার যদি তুমি ক্ষেত্রফলের জায়গায় তুমি মিটার লিখে দাও, তাহলে তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে এই এককগুলোকে খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করবে। কি দিয়েছে তোমাকে? এই একক, বর্গ একক, পরিসীমার ক্ষেত্রে একক, ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক। তো এই জিনিসগুলোকে ভুললে চলবে না, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো আয়তক্ষেত্রের পার্টটা আমি এক্সপ্লেন করে দিলাম। এই দুটো ফর্মুলাই তোমাদের এই চ্যাপ্টার জন্য যথেষ্ট। এরপর আসছি বর্গক্ষেত্র। তা বর্গক্ষেত্র কাকে বলে? বর্গক্ষেত্র হচ্ছে এই আয়তক্ষেত্রের একটা স্পেশাল কেস। তাহলে বর্গক্ষেত্র কি জিনিস? তো বর্গক্ষেত্র হচ্ছে যে আয়তক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্যই সমান, তাকে হচ্ছে বর্গক্ষেত্র বলে। তাহলে এটা দেখো, চারটে বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে এটাকে আমি বর্গক্ষেত্র লিখলাম। তাহলে বর্গক্ষেত্র, এখানেও আমি ABCD নাম দিয়ে দিচ্ছি। এবার দেখো, এর যে দৈর্ঘ্য এবং প্রস্থ হতে পারে দুটো আলাদা হতে পারে, ওই জন্যই আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ লিখেছি। কিন্তু বর্গক্ষেত্রের ব্যাপারে কি হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান হয়ে গেছে। তাহলে এখানে আর দৈর্ঘ্য প্রস্থ এইভাবে আমরা লিখবো না, তাহলে এখানে বাহু হিসেবে লিখবো, বাহু। তার মানে বাহু মানেই যে কোনো একটা বাহু হতে পারে, সেটা তো সমান, চারটে বাহুই সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা কত হবে? এখানে যদি আমি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোকেই বাহু দিয়ে রিপ্লেস করি, তাহলে কি হবে? এটা সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছে? 4 ইন্টু বাহু একক। একইভাবে এককটা কিভাবে আসবে? যদি বাহুটা সেন্টিমিটারে দেয়, এখানে সেন্টিমিটার হবে, মিটারে দেয়, এখানে মিটার হবে, যদি অন্য কোনো এককে দেয় সেটাই হবে। এবং ক্ষেত্রফল কি আসবে? দেখো, ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এখানে বাহু ইন্টু বাহু, এটা হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার বর্গ একক। তাহলে এখানেও তোমাকে খেয়াল রাখতে হবে, এটা বর্গ একক, এটা একক, মানে একই, সিমিলারলি ক্ষেত্রফল মানে হচ্ছে আমি বর্গ একক লিখব। এটা কীরকম দেখতে হবে? বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, যে এককে থাকবে বর্গ সেটা থাকবে। আর পরিসীমার ক্ষেত্রে সিম্পল একক, মানে সেন্টিমিটার, মিটার, যাই থাকবে। তো প্রথমে আমাকে কি করতে হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটোকে প্রথম দেখতে হবে, তারা এক জাতীয় আছে কিনা, একই এককে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা এই ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই করব, যদি না থাকে তাহলে এই দুটোকে আমরা একই এককে নিয়ে যাব, তারপরে এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করব। তাহলে এইটুকু জিনিস তোমরা যদি জানো, তাহলে 1.1-এর যত অঙ্ক আছে তোমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারবে, কারুর হেল্প ছাড়া। তো এরপরে চলো আমরা অনুশীলনী খুলি এবং পরপর অঙ্কগুলোকে দেখি কিভাবে আমরা সলভ করতে পারবো। এবার 2 নম্বর অঙ্কটা হচ্ছে, আমিনাদের বাড়ির আয়তাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। দেখো, এখানে আমি অলরেডি ছবিটা এঁকে রেখে দিয়েছি। এই যে বড় রেক্ট্যাঙ্গেল যেটা রয়েছে, আয়তক্ষেত্র, এটা হচ্ছে উঠান। তো উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ এখানে দেখো 4.2 মিটার, আমি লিখে রেখে দিয়েছি। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ক্রস 2.5 মিটার মাপের একটি আয়তাকার শতরঞ্জি পাতলাম। তাহলে এই উঠানের ঠিক মাঝখানে আমি একটা শতরঞ্জি পেতেছি, এটা একটা আয়তাকার চিত্র, 3.5 মিটার দৈর্ঘ্য এবং 2.5 মিটার প্রস্থ। এবার বলছে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসেব করো। তাহলে এই উঠানের মধ্যে আমি একটা শতরঞ্জি পেতেছি, বাকি জায়গাটা মানে কি? এই যে রেড ক্রস করে দিয়েছি আমি, এই এরিয়াটাকে আমাকে বার করতে হবে, এই জায়গাটা। তাহলে এটা আমি কিভাবে বের করব? প্রথমে আমি এই গোটা উঠানের ক্ষেত্রফল বের করে ফেলবো, তাহলে পুরো জায়গাটার মাপ আমি পেয়ে যাচ্ছি। এরপরে এই শতরঞ্জির ক্ষেত্রফল কত সেটা বার করব, দিয়ে অরিজিনাল যে উঠানের থেকে এটাকে আমি বিয়োগ করে দেবো। তাহলে এই পোর্শনটা, শেডেড পোর্শনটার ক্ষেত্রফল আমি পেয়ে যাব। তাহলে চলো অঙ্কটা করে ফেলি। অতএব উঠানের ক্ষেত্রফল
সমান উঠান হচ্ছে আয়তকার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 6 মিটার, প্রস্থ হচ্ছে 4.2 মিটার। তাহলে 6 ইন্টু 4.2 বর্গ মিটার। তাহলে এটা গুণ করলে কত হবে? এটা 25.2 বর্গ মিটার। তাহলে আমরা উঠানের ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার আমাকে কি বার করতে হবে? শতরঞ্জির ক্ষেত্রফল বার করতে হবে, দিয়ে দুটোকে বিয়োগ করে দেবো। তাহলে শতরঞ্জির ক্ষেত্রফল কত? অতএব শতরঞ্জির ক্ষেত্রফল সমান কি? শতরঞ্জির দৈর্ঘ্য কত? 3.5 ইন্টু 2.5 বর্গ মিটার সমান, এটা তোমরা যদি হিসেব করো তাহলে আসবে 8.75 বর্গ মিটার। তাহলে আমার অঙ্ক অলরেডি হয়ে গেছে। তাহলে আমাকে এবার কি করতে হবে? এবার উঠান থেকে শতরঞ্জির ক্ষেত্রফলটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব? শতরঞ্জি বাদে উঠানের ক্ষেত্রফল। তাহলে অতএব শতরঞ্জি বাদে উঠানের ক্ষেত্রফল সমান কত? 25.2 মাইনাস 8.75 বর্গ মিটার। এটাকে হিসেব করলে কত দাঁড়াবে? এটাকে হিসেব করলে 16.45 বর্গ মিটার। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে এই 2 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারলে, প্রথমে আমি এই আয়তকার উঠানের ক্ষেত্রফল বার করেছি, তারপরে শতরঞ্জির ক্ষেত্রফল বার করেছি, তারপর সেটাকে বিয়োগ করে দিয়েছি। তাহলে এই শেডেড পোর্শনটা মানে বাইরে, শতরঞ্জির বাইরের উঠানের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি খুব সহজেই। এবার 3 নম্বর অঙ্কটা দেখে নিই। অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রের পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে এই যে অজন্তা কমপ্লেক্স যে বর্গাকার পার্ক, তো এই বর্গাকার পার্কের বাইরের দিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। এই রাস্তাটা আমি রেড শেড দিয়ে এঁকেছি। তো এই রাস্তাটা সমেত আমাকে পরিসীমা বলে দিয়েছে 484 মিটার। তাহলে এই রাস্তা সমেত পার্কের পরিসীমা হচ্ছে 484 মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করতে হবে। তাহলে এই যে রাস্তাটা আছে, এই রাস্তার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তাহলে এটা যেহেতু বর্গক্ষেত্র, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান। আবার এখানে 3 মিটার করে যোগ হচ্ছে, তাহলে এরও দৈর্ঘ্য এবং প্রস্থ সব সমান। তাহলে দুটোই বর্গক্ষেত্র এখানে। তাহলে প্রথম আমাকে কি করতে হবে? রাস্তা সহ যে পার্ক রয়েছে তার বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, যেহেতু আমাকে পরিসীমা দিয়ে দিয়েছে। তাহলে পরিসীমার ফর্মুলা ছিল 4 ইন্টু বাহু হচ্ছে পরিসীমা। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কি হবে? পরিসীমা বাই 4। তাহলে পরিসীমাকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমি এই বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে রাস্তা সহ বর্গাকার পার্কের দৈর্ঘ্য সমান কি হবে? পরিসীমা বাই 4। পরিসীমা কত বলেছে? 484। তাহলে 484 বাই 4 মিটার। তাহলে এটা হবে 121 মিটার। তাহলে 121 মিটার কোনখান থেকে কতটা? এইখান থেকে এতটা পেয়েছি। তাহলে বাইরের দিকে যে বর্গক্ষেত্র আছে তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 121 মিটার। এবার তুমি চিন্তা করো, এখানে এই দৈর্ঘ্যটা হচ্ছে 3 মিটার, এই দৈর্ঘ্যটা হচ্ছে 3 মিটার। তাহলে আমাকে যখন বর্গাকার পার্কের শুধুমাত্র দৈর্ঘ্য বার করতে হবে, তাহলে কি করতে হবে? এদিক থেকে 3 বিয়োগ করতে হবে, এদিক থেকে 3 বিয়োগ করতে হবে। তার মানে মোট 6 এর থেকে বিয়োগ হবে। অতএব রাস্তা বাদে বর্গাকার পার্কের দৈর্ঘ্য
সমান কি হবে 121 মাইনাস এদিক থেকে 3 বিয়োগ হবে, এদিক থেকে 3 বিয়োগ হবে, তাহলে এদিক থেকে 3 প্লাস 3 মিটার, তাহলে 121 মাইনাস 6 মিটার সমান 115 মিটার। তাহলে আমার পেয়ে গেছি যে এটা হচ্ছে 115 মিটার। তাহলে আগের অঙ্কর মতো একইভাবে ভেতরের যে বর্গাকার বর্গক্ষেত্র রয়েছে তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 115 মিটার, বাইরের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 121 মিটার। তাহলে আমি এই রাস্তার ক্ষেত্রফল কি করে বার করব? প্রথমে 121 যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল বার করব, মাইনাস 115 যে বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তার ক্ষেত্রফল বার করব, দিয়ে দুটোকে আমি বিয়োগ করে দেবো। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কি হবে? বড় যে বর্গাকার ক্ষেত্র রয়েছে যেটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 121 তার ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কোয়ার। তাহলে 121 স্কোয়ার মাইনাস বিয়োগ করছি ছোট যে বর্গক্ষেত্র রয়েছে তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 115, তাহলে 115 স্কোয়ার, এটা হচ্ছে বর্গ মিটার। তাহলে এটাকে আমাকে হিসেব করতে হবে। এখানে দুভাবে তোমরা করতে পারো। যদি তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা জানা থাকে তাহলে খুব সহজেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা বসিয়ে দিলেই হয়ে যাবে। আর যদি সেটা না জানা থাকে তাহলে তোমাকে এর স্কোয়ার বার করতে হবে, এর স্কোয়ার বার করতে হবে, দিয়ে সেটাকে বিয়োগ করতে হবে। 121 স্কোয়ার হচ্ছে 14,641, আর 115 স্কোয়ার হচ্ছে 13,225 বর্গ মিটার। তাহলে এটাকে আমরা বিয়োগ করলে কত পাবো? 1416 বর্গ মিটার। তো এই প্রসেসটা আরেক রকমভাবে তোমরা করতে পারো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটাকে ইউজ করেও এই অঙ্কটাকে করে ফেলতে পারো। এটাতে খুব সহজ হবে, কারণ এখানে তোমাকে 121 স্কোয়ার বার করতে হবে, 115 স্কোয়ার বার করতে হবে, তারপরে তোমাকে বিয়োগ করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে? দুটোকে তুমি একবার যোগ করবে, একবার বিয়োগ করবে। বিয়োগ করলে কত আসবে? 6 আসবে। যেহেতু তুমি 6 বিয়োগ করেছিলে 121 থেকে, তুমি 115 পেয়েছিলে, তাহলে বিয়োগ করলে তুমি 6 পেয়ে যাচ্ছ, আর 6 দিয়ে এই দুটোকে যোগ করে যেটা হবে তার সাথে গুণ করে দিতে হবে। এটা খুব সহজ। এবার 4 নম্বর অঙ্কটা দেখে নিই। 4 নম্বর অঙ্কটা বলেছে মিহিরদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। তাহলে 4 নম্বরের ছবিটাকে এঁকে নিই। দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে দিয়েছে একটা আয়তকার বাগানের। তাহলে আমি একটা আয়তকার বাগান এঁকে নিয়েছি, এর দৈর্ঘ্য বলে দিয়েছে 50 মিটার, তাহলে এটা হচ্ছে 50 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ বলে দিয়েছে 30 মিটার, তাহলে 30 মিটার হচ্ছে প্রস্থ। এবার ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটা রাস্তা বাগানকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তকার খণ্ডে ভাগ করেছে। তাহলে 4 মিটার চওড়া একটা রাস্তা এই মাঝ বরাবর গেছে, তাহলে এরকম একটা 4 মিটার চওড়া একটা রাস্তা আছে, এটার ব্রেথ হচ্ছে মানে প্রস্থ হচ্ছে 4 মিটার। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে এই পোর্শনটার আমাকে এরিয়া বার করতে হবে। যে আয়তকার বাগান রয়েছে এই আয়তকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, তাহলে এরও দৈর্ঘ্য 50 মিটার হবে, আর প্রস্থ 4 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করব? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য 50 ইন্টু প্রস্থ 4 বর্গ মিটার। তাহলে এটা 200 বর্গ মিটার। খুব সহজ।
এরপরে এর কোশ্চেনটা দিয়েছে, যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কী হতো হিসেব করে লিখি। এবার যদি এই রাস্তাটা প্রস্থের সমান্তরালে হতো মাঝ বরাবর, তাহলে প্রস্থের সমান্তরালে হলে এরকম হতো, এই যে লাল দাগ দিয়ে যেটাকে আমি দেখিয়েছি। তাহলে এটা যদি 4 মিটার হয় চওড়া, তাহলে তুমি খুব সহজেই বলতে পারছো এর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে এর প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে এর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? তাহলে অতএব এ রাস্তাটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার আর প্রস্থ হচ্ছে 30 মিটার বর্গ মিটার, 120 বর্গ মিটার। তাহলে এর উত্তরটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা বি এর দেখব, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য এবং প্রস্থের সমান্তরালে দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো হিসেব করে লিখি। তাহলে এবার কি হচ্ছে, এবার হচ্ছে এই দুটো রাস্তাই আছে, এই যে ব্ল্যাক যে শেড রয়েছে, দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা আছে, আবার প্রস্থ বরাবর একটা রাস্তা আছে। তাহলে এই দুটো রাস্তার মোট ক্ষেত্রফল কত আমাদেরকে বার করতে হবে। তো আমরা অলরেডি দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করে ফেলেছি এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফলও বের করে ফেলেছি। এখন আমাকে কি করতে হবে, এই দুটো রাস্তার টোটাল ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। এবার দেখো, যদি আমি এই দৈর্ঘ্য বরাবর রাস্তা এবং প্রস্থ বরাবর রাস্তা দুটোর ক্ষেত্রফল যোগ করে দিই, তাহলে এই যে স্কোয়ারটা রয়েছে এটা কত, 4/4, এর দৈর্ঘ্যও 4 প্রস্থও 4। তাহলে এই স্কোয়ারটা আমি দুবার গুনবো, কারণ একবার যখন এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি ধরবো তখন এর ক্ষেত্রফলে এই জায়গাটা আসবে, আবার এই রাস্তাটাকে যখন ধরবো তখন এর ক্ষেত্রফলেও এই রাস্তাটা আসবে। তাহলে আমি যখন দুটোকে যোগ করব তখন এই ক্ষেত্রফলটা দুবার যোগ হবে, তাহলে আমাকে একবার এটাকে বিয়োগ করতে হবে, তাহলেই এই টোটাল এরিয়াটা রাস্তার ক্ষেত্রফল আমি পেয়ে যাব খুব সহজেই। তাহলে বি দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তার মোট ক্ষেত্রফল। তাহলে এর মোট ক্ষেত্রফল কি হবে, প্রথমে আমাকে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল আমাকে নিতে হবে, সেটা বেরিয়েছে 200 বর্গ মিটার, 200 প্লাস এবার প্রস্থ বরাবর যেটা বেরিয়েছে সেটার ক্ষেত্রফল কত, 120। এর থেকে আমাকে বিয়োগ করতে হবে এই ছোট্ট রেক্ট্যাঙ্গেল, এই ছোট্ট স্কোয়ারটা, এটা হচ্ছে 4/4। তাহলে 4/4 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হচ্ছে, 4 স্কোয়ার 4 স্কোয়ার, এটা হচ্ছে বর্গ মিটার। তাহলে এটাকে আমার হিসেব করতে হবে, 200 প্লাস 120 মাইনাস 16 বর্গ মিটার। এটাকে যদি তোমরা হিসেব করো তাহলে কত আসছে, এটা হচ্ছে 304 বর্গ মিটার। তাহলে এই অঙ্কটা আমাকে দুটো রাস্তার ক্ষেত্রফল বার করতে হয়েছে এবং তাদের মধ্যে যে জিনিসটা কমন, মানে দুবার আমি যখন কাউন্ট করছি তাহলে আমাকে একবার সেটাকে বিয়োগ করে নিতে হবে, তাহলেই আমরা এই দুটো রাস্তার ক্ষেত্রফল খুব সহজেই বের করে ফেলবো। এবার 5 নম্বর অঙ্ক, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে, এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। তাহলে এখানে দেখো আমি একটা আয়তক্ষেত্র এঁকে রেখেছি, এটার দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ 26 মিটার।
পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবেন। তার মানে কি, এই যে জমি রয়েছে, জমির চারিদিক থেকেই 4 মিটার করে ছেড়েছে, তাহলে 4 মিটার করে ছেড়ে এই জায়গাতে বাড়ি তৈরি করবে। তাহলে হিসেব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। তাহলে এই যে রেড কালারের আমি সেট দিয়ে রেখেছি, এই জায়গাটাতে বাড়ি তৈরি করবে। তাহলে এই জায়গাটা দৈর্ঘ্য এবং প্রস্থ আমাকে বার করতে হবে। তাহলে দৈর্ঘ্য দেখো এখানে 48 মিটার দিয়ে দিয়েছে, তাহলে এখানে কি 4 মিটার আমি ছাড়ছি, এদিকে 4 মিটার ছাড়ছি, তাহলে মোট কত মিটার ছাড়ছি, 8 মিটার, এদিকে 4 এদিকে 4, তাহলে 48 থেকে 8 বাদ দিলে 40 মিটার। তাহলে এই যে দৈর্ঘ্য, মানে যে জায়গায় বাড়ি তৈরি হচ্ছে তার দৈর্ঘ্য কত হচ্ছে, 40 মিটার। আবার এদিকে 26 মিটার আছে টোটাল প্রস্থ, 26 থেকে আমি এদিকে 4 মিটার ছাড়ছি, এদিকে 4 মিটার ছাড়ছি, তাহলে টোটাল 8 মিটার ছাড়ছি। তাহলে আমার প্রস্থ কত হচ্ছে, 18 মিটার। অতএব বাড়ির দৈর্ঘ্য সমান কত হবে, 48 থেকে এদিকে 4 বাদ দেবো, এদিকে 4 বাদ দেবো, এত মিটার। তাহলে এটা হবে 40 মিটার। বাড়ির প্রস্থ সমান 26 মাইনাস এদিকে 4 বাদ দেবো, এদিকে 4 বাদ দেবো, তাহলে 4 মাইনাস 4 এত মিটার। তাহলে এটা হবে 18 মিটার। তাহলে যে জায়গায় বাড়িটা তৈরি হবে তার আমি দৈর্ঘ্য পেয়ে গেছি 40 মিটার, প্রস্থ পেয়ে গেছি 18 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত, খুব সহজ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে অতএব বাড়ির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য 40 ইন্টু প্রস্থ 18 বর্গ মিটার। তাহলে 4 18 72, 720 বর্গ মিটার। খুব সহজেই এটা হয়ে গেল, এক লাইনের অঙ্ক, ঠিক আছে। এবার 6 নম্বর অঙ্ক। আমার ভাই দীপু একটি আয়তাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার। তাহলে একটা আয়তাকার ছবি যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার। এবার কোশ্চেন নাম্বার এ, এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে। এ, যদি দীপু আয়তাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবি কাগজের ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হতো। তাহলে প্রথমে আমি ক্ষেত্রফলটা বের করে ফেলি। প্রথমে তাহলে লিখি কাগজের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য বলেছে 15 এবং প্রস্থ 8, তাহলে 15 ইন্টু 8 বর্গ সেমি। এটাকে হিসেব না করলেও হবে। এরপর কোশ্চেন এতে বলছে কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত। তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ হতো, অতএব এ দৈর্ঘ্য, এখন দৈর্ঘ্য কত, 15 ছিল, এখন হচ্ছে 2 ইন্টু 15 সেমি। তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেছে, প্রস্থ 8ই রয়ে গেছে। তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য আমার 2 ইন্টু 15, প্রস্থ হচ্ছে 8, তাহলে 2 ইন্টু 15, এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 8, তাহলে বর্গ সেমি। এটাকে যদি আমি এইভাবে লিখি 2 ইন্টু 15 ইন্টু 8 বর্গ সেমি, তাহলে খুব সহজেই আমরা কম্পেয়ার করতে পারবো। আগে আমার কত ক্ষেত্রফল ছিল, 15 ইন্টু 8, এখানে কি হলো 15 ইন্টু 8 তার দ্বিগুণ। তাহলে কি হয়েছে, এখন ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেছে। তাহলে 1 নম্বরের উত্তর, অতএব ক্ষেত্রফল দ্বিগুণ। তাহলে এটাই হচ্ছে আমার প্রথম প্রশ্নের উত্তর। এবার বি, যদি দীপু আয়তাকার কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত, তাহলে কি হতো। প্রথমটা আমরা দৈর্ঘ্য দ্বিগুণ করেছি, এরপরে প্রস্থ দ্বিগুণ করব। বি, তাহলে প্রস্থ কত, প্রস্থ হবে 2 ইন্টু
8 সেমি। অতএব ক্ষেত্রফল সমান কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য আমি কোনো চেঞ্জ করিনি, শুধু প্রস্থকে আমি দ্বিগুণ করেছি। তাহলে দৈর্ঘ্য কত আছে, 15ই আছে। তাহলে 15 ইন্টু 2 ইন্টু 8 বর্গ সেমি। তাহলে এটাকে যদি আমি একটু অন্যভাবে লিখি, তাহলে 2 ইন্টু 15 ইন্টু 8 সেমি। তাহলে এখানেও আমরা কি দেখতে পাচ্ছি, 15 ইন্টু 8, এটা অরিজিনাল কাগজের ক্ষেত্রফল ছিল, এখানে কি হলো, তার সাথে 2 দিয়ে গুণ করা হলো, তার মানে কি ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেছে। অতএব ক্ষেত্রফল দ্বিগুণ। ঠিক আছে, এবার সি এর প্রশ্নটা কি বলেছে, কিন্তু দীপু যদি তার ছবির কাগজে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কেই অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কী রূপে পরিবর্তন হতো। তাহলে এখানে দেখি দৈর্ঘ্য এবং প্রস্থকে আমি অর্ধেক করে ফেলেছি। তাহলে এখন দৈর্ঘ্য সমান কত হবে, 15/2 সেমি, আর প্রস্থ 8/2 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 15/2 ইন্টু 8/2 বর্গ সেমি। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি, 15 ইন্টু 8, আর নিচে কি হচ্ছে 2 ইন্টু 2 মানে 4, সেটাকে আমি প্রথমে 1/4 বর্গ সেমি এইভাবে লিখতে পারি। তাহলে কি হলো, ক্ষেত্রফল 1/4 মানে 1/4, তার মানে 1/4 হয়ে গেছে। আগে 15 ইন্টু 8 বর্গ সেন্টিমিটার ছিল, এখন 1/4 ইন্টু 15 ইন্টু 8 বর্গ সেন্টিমিটার হয়ে গেছে। তাহলে ক্ষেত্রফল 1/4 হবে। তাহলে যদি আমি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোকেই আমি অর্ধেক করে ফেলি, তাহলে কি হচ্ছে, আমার ক্ষেত্রফল 1/4 হয়ে যাচ্ছে। এবার 7 নম্বর অঙ্ক, আমি 3টে বর্গাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফল কী রূপে পরিবর্তন হবে দেখি। যদি এ মানে প্রথম কেস দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় এবং 2 নম্বর অঙ্ক বি দৈর্ঘ্য অর্ধেক করা হয়, মানে এই অঙ্কটা আগের অঙ্কর মতোই, কিন্তু এখানে বলেছে এটা বর্গাকার। আগেরটা আমরা আয়তক্ষেত্র দেখেছি, আয়তকার ছিল, এটা বর্গাকার। তো 7 নম্বর এ প্রথম বলেছে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে আমি ধরে নিই যে বর্গক্ষেত্র তো একটাই জিনিস, দৈর্ঘ্য বা বাহু, তাহলে বর্গাকার, তাহলে বাহু সমান a সেন্টিমিটার আমি ধরে নিলাম। তাহলে এর ক্ষেত্রফল কি হচ্ছে, সমান a স্কোয়ার বর্গ সেমি, মানে বাহু স্কোয়ার, এ যদি বাহু হয় তাহলে a স্কোয়ার বর্গ সেন্টিমিটার হচ্ছে ক্ষেত্রফল। এবার আমি প্রথম অঙ্কটা বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তাহলে এখন দৈর্ঘ্য সমান কত, 2a সেমি। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে 2a স্কোয়ার, তাহলে 2a হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার, তার মানে হচ্ছে 4a স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে কত গুণ বেড়ে গেল, 4 গুণ। তাহলে দৈর্ঘ্য আমি যদি ডবল করি তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়লো, তাহলে এর উত্তর হচ্ছে ক্ষেত্রফল 4 গুণ বাড়বে। এবার বি এর অঙ্কটা দেখি, বি এর অঙ্কটা বলেছে যদি দৈর্ঘ্য অর্ধেক করে দেওয়া হয়, তাহলে দৈর্ঘ্য কত ছিল, a সেন্টিমিটার, তাহলে এখন দৈর্ঘ্য সমান a/2 সেমি। তাহলে a/2 সেন্টিমিটার যদি হয় তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হবে a/2 হোল স্কোয়ার
বর্গ সেমি। তাহলে এটাকে যদি আমি হিসেব করি তাহলে কি হবে, a স্কোয়ার বাই 4 বর্গ সেমি। তাহলে এটা কত হয়ে গেল, 1/4। আর প্রথমে আমার ছিল a স্কোয়ার বর্গ সেমি, এখানে হয়ে গেল a স্কোয়ার বাই 4, তাহলে 1/4 ক্ষেত্রফল কমে গেল। তাহলে এখানে হবে, এর উত্তর কি হবে, ক্ষেত্রফল 1/4 হবে। এবার 8 নম্বর অঙ্কটা, আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার এবং 4.2 মিটার। তাহলে একটা ঘর যদি থাকে তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে। তো এই তিনটে হচ্ছে তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, এবং ঘরের 3 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া একটি দরজা আছে, এবং 2.25 মিটার লম্বা 1.8 মিটার চওড়া মাপে দুটি জানলা আছে। তাহলে এই জিনিসগুলো আছে একটা ঘরের মধ্যে, একটা দরজা এবং দুটি জানলা আছে, তিনটেই হচ্ছে আয়তাকার। তাহলে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল হিসেব করি। তাহলে মেঝের ক্ষেত্রফল হিসেব করতে গেলে কি দরকার আমার, মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে অতএব মেঝের ক্ষেত্রফল সমান, মেঝের ক্ষেত্রফল, মেঝেটা হচ্ছে একটা আয়তাকার, এর দৈর্ঘ্য এবং প্রস্থ কত, দৈর্ঘ্য এবং প্রস্থ 7.2 এবং 5.5, তাহলে 7.2 ইন্টু 5.5 বর্গ মিটার। তাহলে এটাকে হিসেব করলে কত হবে, 39.60 বর্গ মিটার। এবার মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসেব করে দেখি। মানে 1 বর্গ মিটারে 62 টাকা খরচ হবে। তাহলে আমার মেঝের ক্ষেত্রফল কত, এত বর্গ মিটার, তাহলে এর সাথে 62 গুণ করব। তাহলে অতএব মোট খরচ পড়বে, অতএব মেঝে সিমেন্ট করতে মোট খরচ পড়বে সমান 39.60 ইন্টু 62 এত টাকা। তাহলে এটাকে হিসেব করলে কত হবে, এটাকে হিসেব করলে 2455 টাকা 20 পয়সা, 2455 টাকা 20 টাকা, এই টাকাটা আমাদের খরচ হবে। এটা ছিল এর প্রশ্ন। তাহলে এর প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরে দরজা জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল হিসেব করি। তাহলে আমার দরজা এবং জানালা বাদ দিয়ে 4 দেয়ালের ক্ষেত্রফল। এবার 4 দেয়ালের ক্ষেত্রফল কি করে বার করব, 4 দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 4 দেয়ালের বি 4 দেয়ালের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গ একক। তাহলে এখানে আমি মানগুলোকে বসিয়ে দিই। 2 ইন্টু দৈর্ঘ্য কত ছিল 7.2, প্রস্থ কত ছিল 5.5, আর উচ্চতা কত বলে দিয়েছিল, উচ্চতা 4.2 বর্গ মিটার। এটাকে হিসেব করলে কত পাবো আমরা, এটাকে হিসেব করলে 106.68 বর্গ মিটার। এগুলো তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে, আমি অলরেডি এগুলো করে রেখেছি, তো তাড়াতাড়ি যাতে হয় ভিডিওটা সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি। এই ক্যালকুলেশনগুলো তোমরা করে নিও। এরপরে আমাকে কি বের করতে হবে, শুধুমাত্র 4 দেয়ালের ক্ষেত্রফল দরজা জানালা বাদ দিয়ে। তাহলে এবার এটা আমার 4 দেয়ালের টোটাল ক্ষেত্রফল পেয়ে গেছি। এর থেকে কি বাদ দিতে হবে আমাকে, একটা দরজা এবং দুটি জানালা। তাহলে একটি দরজার ক্ষেত্রফল বের করি। অতএব একটি দরজার ক্ষেত্রফল
সমান কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দরজার দৈর্ঘ্য বলেছে 3 ইন্টু 1.8 বর্গ মিটার। তাহলে এটা কত হচ্ছে, 5.4 বর্গ মিটার। আর দুটি জানালার ক্ষেত্রফল কি করে বার করব, এটাকে 2 দিয়ে গুণ করে দেবো একটি জানালার ক্ষেত্রফল বের করে। তাহলে 2 ইন্টু একটি জানালার ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত বলেছে 2 এবং প্রস্থ হচ্ছে 4.05। তাহলে 2 ইন্টু 4.05 বর্গ মিটার। তাহলে এটাকে হিসেব করলে কত পাবো, 8.10 বর্গ মিটার। এবার তাহলে দরজা জানালা বাদ দিয়ে চার দেয়ালের ক্ষেত্রফল কিভাবে বার করব। আমার চার দেয়ালের ক্ষেত্রফল এটা আমি বের করে রেখে দিয়েছি। দরজা জানালা বাদ দেবো মানে কি, এই দুটোকে যোগ করে এর থেকে বিয়োগ করে দেবো। অতএব দরজা জানালা বাদ দিয়ে চার দেয়ালের ক্ষেত্রফল সমান কত হবে, 106.68 মাইনাস এই দুটোকে আমি যোগ করব 5.4 প্লাস 8.10 বর্গ মিটার। তাহলে এটাকে হিসেব করলে কত পাবো আমি, এটাকে টোটাল যদি আমি হিসেব করি তাহলে 93.18 বর্গ মিটার পাবো। তাহলে আমার চার দেয়ালের ক্ষেত্রফল দরজা জানালা বাদ দিয়ে চার দেয়ালের ক্ষেত্রফল কত বেরোলো, 93.18 বর্গ মিটার। এরপরে সি এর অঙ্কটা কি দিয়েছে, ঘরের ভেতরে ছাদের ক্ষেত্রফল হিসেব করতে দিয়েছে। তাহলে ছাদের ক্ষেত্রফল কত হবে, মেঝের ক্ষেত্রফল যা তাই ছাদের ক্ষেত্রফল হবে। তাহলে অতএব এই যে মেঝের ক্ষেত্রফল আমি বার করে রেখেছি, এটাই হচ্ছে আমার ছাদের ক্ষেত্রফল। তাহলে ছাদের ক্ষেত্রফল সমান কত হবে, মেঝের ক্ষেত্রফল মানে হচ্ছে 39.60 বর্গ মিটার। আর লাস্ট প্রশ্ন ডি এরটা কি বলেছে, দরজা ও জানালা বাদে ঘরের ভিতরে চার দেয়াল ও ছাদের ক্ষেত্রফল। তাহলে চার দেয়ালের ক্ষেত্রফল আমি অলরেডি বের করে রেখে দিয়েছি, আর ছাদের ক্ষেত্রফল মানে তো মেঝের ক্ষেত্রফল, সেটাও বের করে রেখে দিয়েছি। তাহলে আমি কি লিখবো, দরজা ও জানালা বাদে ঘরের ভিতরে চার দেয়াল ও ছাদের ক্ষেত্রফল কি হবে, এইটার সাথে এটা যোগ হবে। তাহলে দরজা জানালা বাদে ছাদ ও চার দেয়ালের ক্ষেত্রফল সমান 93.18 প্লাস 3960 বর্গ মিটার। তাহলে এটাকে হিসেব করলে কত হবে, 132.78 বর্গ মিটার। এবার লাস্ট প্রশ্ন, প্রতি বর্গ মিটারে যদি 12 টাকা হিসেবে দরজা জানালা বাদে ঘরের ভেতরে চারিদিকে দেয়াল ও ছাদে চুনকাম করতে হয়, তাহলে কত খরচ পড়বে। তাহলে লাস্টে অতএব খরচ পড়বে সমান এই যে ক্ষেত্রফল বেরিয়েছে, এটা কি আমরা 12 দিয়ে গুণ করব, কারণ 1 বর্গ মিটারে 12 টাকা খরচ হয়। তাহলে এত বর্গ মিটারে কত টাকা খরচ হবে, তাহলে খরচ পড়বে 132.78 ইন্টু 12 টাকা। তাহলে এটাকে হিসেব করলে কত হবে, 1539.36 টাকা।
তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাতে প্রেস করে দাও, যাতে করে পরের যখন আমি ভিডিও দেবো সেটার নোটিফিকেশন তোমরা পাও। তাহলে আজকে এখানেই শেষ। ভালো থেকো, সুস্থ থেকো।